নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। কুসুম কুমারের পিত্রালয়ে প্রায় নানা উপলক্ষে খুব ধুমধাম হয়। এ গৃহে সুখ ও সমৃদ্ধি যেন পরস্পরের হাত ধরে আছে। কুসুম কুমারের পিতারা 5 ভাই, তারা সকলে একান্নবর্তী। তাদের পুত্রকন্যার সংখ্যাও বর্তমানে সব মিলিয়ে 27। কুসুম কুমারীর নিজের সহোদরার সংখ্যাই নয়। সুতরাং এত বড় পরিবারের একেবারে এক কোণে বিধবা কুসুম কুমারীর হারিয়ে যাবার কথা ছিল, কিন্তু তা হলো না। বিধবা বলেই কুসুম কুমারীকে ঠেলে দেওয়া হলো না ঠাকুর ঘরে। তার পিতা মাতা ভালো করে খোঁজ খবর না নিয়ে যে এক উন্মাদের সঙ্গে তার বিবাহ দিয়েছিলেন, সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তারা কুসুম কুমারীর প্রতি আদরের বন্যা বইয়ে দিলেন। তার জন্য নির্ধারিত হলো এ গৃহের একটি সুসজ্জিত কক্ষ, 2টি দাসী নিযুক্ত করা হলো তার সেবার জন্য। কুসুম কুমারীর পিতা কৃষ্ণনাথ রায়ের সঙ্গে ত্রিপুরার রাজ পরিবারের কিছু ব্যবসায়িক সম্পর্ক আছে। কিছুদিনের মধ্যেই কৃষ্ণনাথকে কার্য উপলক্ষে ত্রিপুরায় যেতে হলো। তিনি কুসুম কুমারীকে সঙ্গে নিয়ে গেলেন। সম্ভ্রান্ত পরিবারের যুবতী বিধবার পক্ষে দেশ ভ্রমণ প্রায় অকল্পনীয় ব্যাপার, কিন্তু কৃষ্ণনাথ নিছক আচারবদ্ধ মানুষ নন। তিনি তেজস্বী পুরুষ, নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করেন, 5 জনের কথা অগ্রাহ্য করার সাহস রাখেন। বদ্ধ জীবন ছেড়ে কিছুদিন বাইরে ঘুরে শোক সন্তপ্তা কন্যাটির যে যথেষ্ট উপকার হবে সে কথা ভেবেই তিনি কুসুম কুমারীকে নিয়ে গেলেন ত্রিপুরায়। কুসুম কুমারীর অবশ্য সন্তাপ ছিল, কিন্তু শোক ছিল না। যে স্বামীর সঙ্গে তার কোনোদিন একটিও স্বাভাবিক বাক্য বিনিময় হলো না, হৃদয় বিনিময় তো দূরের কথা, যাকে দেখে যে শুধু ভয়ই পেয়েছে, তার মৃত্যুতে আবার শোক কি? শুধু বুকের উপর সর্বক্ষণ যেন পাষাণ ভার চেপে থাকে। ত্রিপুরার পথে পাহাড় ও অরণ্যের মধ্যে দিয়ে যেতে যেতে আস্তে আস্তে তার হৃদয় উন্মোচিত হয়। প্রকৃতি দর্শনে মুগ্ধ হবার মতন চক্ষু তার আছে। প্রতিটি দৃশ্যই তার কাছে নতুন মনে হয়। নদীবক্ষে শত শত কাঠের গুঁড়ি ভেসে যেতে দেখলে একই সঙ্গে সে বিস্মিত ও উল্লাসিত হয়ে ওঠে। এইভাবে এক দেশ থেকে অন্য দেশে কাঠ চালান যায়? বাহ, ভারী বুদ্ধির ব্যাপার তো। মধ্যে মধ্যে চোখে পড়ে শিশুর মতন দুষ্টুমি ভরা দৃষ্টি নিয়ে ছুটে যাওয়া ধূসর রঙের বন খরগোশ। কুসুম কুমারের ইচ্ছে হয় ছুটে গিয়ে ওদের ধরতে। যাত্রী দলটির সঙ্গে প্রহরা দিয়ে চলেছে ত্রিপুরা রাজবাহিনীর কয়েকজন সৈনিক, সুতরাং বিপদের কোনো ভয় নেই। কৃষ্ণনাথ বাইরে এসে কন্যার আব্রুর ব্যাপারেও বিশেষ কড়াকড়ি করেননি। জনপদের বাইরে দিয়ে যাবার সময় কুসুম কুমারী পালকির দুপাশ খোলা থাকে। কখনো ইচ্ছে হলে সে তার পরিচারিকাকে সঙ্গে নিয়ে বনের মধ্যেও হেঁটে আসতে পারে। ত্রিপুরায় ধর্মনগর নামে এক স্থানে রাত্রিবেলা ওদের তাঁবু পড়েছে। কাছে একটি জলাশয়ের উপর খানিকটা জঙ্গল। পূর্ণিমার রাত, আকাশ ধুয়ে যাচ্ছে জ্যোৎস্নায়। কুসুম কুমারী সেই জলাশয়ের ধারে এসে বসেছে। এক একবার সে জল দেখছে, এক একবার সে দেখছে আকাশ। আর চন্দ্রকিরণের এত জোর যে পাতলা মেঘ ভেদ করেও দেখা যায় পূর্ণচন্দ্র। মেঘগুলি সনসন করে ছুটছে, অথবা এক এক সময় কুসুম কুমারীর ভ্রম হয় মেঘগুলি বুঝি থেমে আছে আর চাঁদ ছুটছে অমন করে। হঠাৎ অদূরে চকচক শব্দ হতে কুসুম কুমারী চমকে তাকালো। তারপর সে যেন নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারে না। সেই সরোবরের জল পান করতে এসেছে 2টি চিত্রল হরিণ। কুসুম কুমারী এর আগে কখনো জীবন্ত হরিণ দেখেনি। সমস্ত হৃদয়টাকে 2 চক্ষে এনে সে দেখতে লাগলো হরিণ দুটিকে, এবং তাকে সাহায্য করার জন্যই সে সময় মেঘ সরে গিয়ে বেশি করে আলো পড়ল সেখানে। হরিণ দুটি এত কাছাকাছি মানুষের উপস্থিতি টের পায়নি আগে। একটু পরে সজাগ হতে
তারা একসঙ্গে লাফিয়ে উঠল। তাদের সেই ছন্দময় লম্ফ এবং সমস্ত শরীরে ঢেউ খেলিয়ে ছুটে যাওয়ার দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল কুসুম কুমারী। তার সর্বশরীর রোমাঞ্চে খেলে গেল। পৃথিবীটা এত সুন্দর! সেখানেই আচ্ছন্নের মতোই বসেছিল কুসুম কুমারী। একটু পরে একসঙ্গে অনেক মানুষের চিৎকারে সজাগ হলো সে। রক্ষীর দল হরিণ দুটিকে দেখতে পেরেছে। ওদের বধ করার জন্য তারা পিছু ধাওয়া করেছে। কুসুম কুমারী তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। তার পিতাকে বলে সে ওদের নিবৃত্ত করবে। এমন স্নিগ্ধ সুষমাময় রাত্রেও কি মানুষ হিংসার কথা মনে করতে পারে? কুসুম কুমারীর মনে পড়ে গেল শকুন্তলার গল্পের কথা। এই স্থানটি যেন তপোবন, এখানে জীব হত্যা নিষেধ। তারপর মনে হলো এমন জ্যোৎস্নাময় রাত্রে সমস্ত পৃথিবীটাই তপোবন। কোথাও কারোর মনে এখন হিংসে থাকা উচিত নয়। কুসুম কুমারী এগিয়ে যেতে লাগলো তাঁবুর দিকে। লোকগুলি হরিণ দুটোকে শেষ পর্যন্ত খুঁজে পায়নি শুনে সে নিশ্চিত হল। আবার ফিরে এলো সেই জলাশয়ের কাছে। জলের উপর ভাসছে চাঁদ, আকাশেও চাঁদ। এই দুই চাঁদ দেখতে দেখতে মগ্ন হয়ে রইল সে, যেন তার শরীরের প্রতিটি রন্ধ্রে সুখানুভূতি হচ্ছে। তার 17 বছর জীবনে এমন আনন্দ সে যেন আর কখনো পায়নি। তবু চতুর্দিকে এত সুন্দরের মধ্যে বসে থেকেও কুসুম কুমারী এক সময় মনে হলো চিত্রল হরিণ দুটি কেন সে দেখল। শকুন্তলার গল্পটা না মনে পড়লেই ভালো হতো। এ সময় সে কিছুতেই দমন করতে পারল না একটা দীর্ঘশ্বাস। শকুন্তলা তার মতন বিধবা ছিল না। ত্রিপুরা থেকে প্রায় 3 মাস পরে কুসুম কুমারী আবার ফিরে এলো কলকাতায়। তখন তাদের বাড়ির ছেলেরা মিলে একটি নাটক অভিনয়ের ব্যাপারে মেতে উঠেছে। এই পরিবারের পুরুষরা কেউ প্রকাশ্যে মদ মেয়ে মানুষের চর্চা করে না। গোপনে কার কোন দিকে যাতায়াত আছে তা কে জানে, কিন্তু বাড়িতে ওসবের কোনো স্থান নেই। কুসুম কুমারীর পিতা কৃষ্ণনাথ অবশ্য প্রকৃতই সচ্চরিত্র পুরুষ। তার ঝোঁক আছে ধ্রুপদী সঙ্গীতের প্রতি। এ গৃহের বালকদের স্কুল কলেজে পড়া বাধ্যতামূলক। যুবকরা পায়রা ও ঘুড়ি ওড়ানোর মতন নির্দোষ আনন্দে মত্ত থাকে। দোল দুর্গোৎসবে যাত্রা ও পালাগান হয়। এবার তারা নিজেরাই নাটক করবে। নির্দেশক, অভিনেতা, গায়ক, বাদক প্রায় সকলেই এ বাড়ির ছেলে। বাড়ির মেয়েদের অংশগ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। তবে নাটমহলে মহড়ার সময় মেয়েদের উপস্থিতি থাকার কোনো দোষ নেই। নাটকের নাম বিক্রম উর্বশী। জোড়াসাঁকোর সিংহবাড়িতে নবীন কুমার সিংহের এই নাটকের অভিনয় দেখে বাগবাজারের ছেলেরা মুগ্ধ হয়েছিল। তাই তারা সেই নাটক মঞ্চস্থ করতে চেয়েছে। কুসুম কুমারী আগাগোড়া বসে বসে মহড়া দেখে। এক একবার সে তার মেজদা, ছোটদা, ফুলদাদাদের কিছু কিছু নির্দেশও দেয়। একদিন দুর্গামণি একটি পত্র পাঠালো তাকে। আমার পরম স্নেহের ধন কুসুম সোনা, আজ 6 মাস হলো তোরে দর্শন করি না। দিবারাত্র বারবার মনে পড়ে তব ফুল্ল কুসুমিত মুখখানি। ওই নীল নয়নমণি দুইটি বা কি কহিব, সর্বদা আমার সঙ্গে সঙ্গে ফেরে। তুই এই পাপের গৃহে আর কোনোদিন পদস্পর্শ করবি না জানি। কেনই বা করবি? তোর উদ্ধার হইয়া গিয়াছে। আমি হতভাগিনী, আর কোথায় যাইব? এই পাপ পুরীতে পচিয়া মরাবই, আর কোনো গতি নয়। শ্রীমান সত্যপ্রসাদ মধ্যে মধ্যে তোমার কথা বলে। বেচারি বড় মুশরাইয়া পড়িয়াছে। উহার বোধ হয় এ স্থানে বাস উঠিল। উহার মাথা বিবাহের জন্য পীড়াপিড়ি করিতেছে। সে পাশ না দিয়া বিবাহ করিতে চায় না, আর খেলা জমে না। ওরে কুসুম, তুই বড় বাঁচা বাঁচিয়া গিয়েছিস। রাক্ষস পাগল স্বামীর সহিত সারা জীবন জ্বলিয়া পুড়িয়া মরার চাইতে স্বাধীন বৈধব্য শতগুণ ভালো।
স্বাধীন বৈধব্য, এমন কথা সত্যপ্রসাদ একবার তোর সম্পর্কে বলিয়াছিল, আমার বড় মনে ধরিয়াছে। আহা, আমি যদি এমন স্বাধীন বৈধব্য পাইতাম। তুই বিধবা থাকবি কেন? আমার মতন তোর বয়স তো 3 কালে গিয়ে 1 কালে ঠেকে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবলাদিকে সুরাহা করিয়াছে। তোর কাঁচা বয়স, তোর পুনরায় বিবাহ হইবেই। এমন যা রূপ, সে যে বৃন্দাবন গোস্বামী ঠাকুর একবার গান শুনিয়াছিলেন, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, তুই যেন সেই। বলিব কি কুসুম, আমি যদি পুরুষ মানুষ হইতাম তবে বলপূর্বক তোরে হরণ করিয়া লইয়া যাইতাম কোনো দূর দেশে। আমার এই জীবনটা বৃথায় গেল। তুমি ভাগ্যবতী হও, কোনো রূপবান গুণবান পুরুষ তোমার গ্রহণ করিয়া ধন্য হন। সত্যপ্রসাদ এই পত্র পাঠ করিবার জন্য আকুতি করিতেছে, তাহাকে দেখাইব না, সুতরাং আর লিখিব না, আর অধিক কি। ইতি তোমার খুড়ি ঠাকুরানী দুর্গামণি। পত্রখানি অন্তত 10 বার পাঠ করল কুসুম কুমারী। পড়তে পড়তে সে হাসলো, কাঁদল, তারপর সেখানে কুটি কুটি করে ছিঁড়ে সে উড়িয়ে দিল বাতাসে। এই পত্র অন্য কেউ দেখে ফেললে কতখানি লজ্জার ব্যাপার হবে। দুর্গামণির মুখের কোনো বাঁধন নেই, আবার বিবাহ! ছি! কুসুম কুমারী অবশ্য জানে না যে তার পুনর্বিবাহ নিয়ে ইতিমধ্যে খানিকটা গুঞ্জন শুরু হয়ে গেছে। কুসুম কুমারী জ্যেষ্ঠ ভ্রাতা নৃপেন্দ্রনাথের 2টি শিশুপুত্রের গৃহশিক্ষক যদুপতি গাঙ্গুলি, তার সঙ্গে নৃপেন্দ্রনাথের মাঝে মধ্যে দেশ ও সমাজ বিষয়ে আলোচনা হয়। যদুপতি গাঙ্গুলি বিদ্যাসাহিনী সভার সদস্য ও বিদ্যাসাগরের চেলা। নৃপেন্দ্রনাথ ওই যদুপতির প্ররোচনায় কয়েকটি দুস্থ বিধবার বিবাহের সময় কিছু আর্থিক সাহায্য করেছিলেন। কুসুম কুমারী এ বাড়িতে বিধবা হয়ে ফিরে আসার কিছুদিন পর যদুপতি একদিন নৃপেন্দ্রনাথকে বললেন, আপনি বিধবা বিবাহের সমর্থক, আপনি আপনার এই ভগিনীর আবার বিবাহ দেন না কেন? প্রস্তাব শুনে নৃপেন্দ্রনাথ আমতা আমতা করতে লাগলেন। তৎক্ষণাৎ সায় দিতেও পারেন না, আবার গৃহশিক্ষকদের কাছে প্রাচীনপন্থীও সাজতে চান না। তিনি বলেন, আমার অমত না থাকলেও আমার বাবা ও পরিবারের কর্তা, তার সম্মতি বিনা তো কিছু হতে পারে না। যদুপতি তখন বললেন, আপনার বাবার কাছে এ প্রস্তাব পেশ করুন তবে। শুনেছি আপনার বাবা রামতনু লাহিড়ী মহাশয়ের একজন সুহৃদ। আপনি জানেন নিশ্চয় যে রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ প্রমুখ বিধবা বিবাহ কার্যে মহোৎসাহী। আচ্ছা দেখি বলে নৃপেন্দ্রনাথ তখনকার মতন এড়িয়ে যান। রাশভারী কৃষ্ণনাথের কাছে এরকম কথা বলতে নৃপেন্দ্রনাথের সাহস হয় না। কৃষ্ণনাথ যদি রাজি হন তো এখনই এমন সুপরামর্শের জন্য পাত্রকে স্নেহ সম্ভাষণ করবেন, আর যদি রাজি না হন তো অমনি একেবারে ক্রোধে অগ্নিশর্মা। নাছরবান্দা যদুপতি কিছুদিন অন্তর অন্তরই বিষয়টা মনে করিয়ে দেন নৃপেন্দ্রনাথকে। নৃপেন্দ্রনাথ এখন গৃহশিক্ষকটিকে দূর থেকে দেখলেই সোজা একেবারে শয়ন ঘরে ঢুকে দ্বার রুদ্ধ করে বসে থাকেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ 2 ভাইকে একটু বাজিয়ে রেখেছেন নৃপেন্দ্রনাথ। সেই ভাই দুটির কোনো আপত্তি নেই কুসুম কুমারীর পুনর্বিবাহে, কিন্তু তারা কেউ কৃষ্ণনাথের কাছে গিয়ে এই প্রসঙ্গ তোলার সাহস পায় না। এক ভাই একটি কার্যকর বুদ্ধি দিল। কৃষ্ণনাথের মনোভাব যাচাই করার সাহস যখন তাদের নেই, তখন অন্য একটি পন্থা গ্রহণ করা যেতে পারে। রামতনু লাহিড়ী মহাশয়ের কাছে গিয়ে যদি অনুরোধ করা যায়, তিনি কৃষ্ণনাথকে কুসুম কুমারীর পুনর্বিবাহের কথা বলুন। কৃষ্ণনাথ রাজি না হলেও রামতনু লাহিড়ীর মতন মান্য বন্ধুর ওপর রাগ করতে পারবেন না। সেই অনুযায়ী রামতনু লাহিড়ীর খোঁজ নেওয়া হলো, কিন্তু দুঃখের বিষয় লাহিড়ী মশাই এখন কৃষ্ণনগরে। তার কলকাতায় আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতি নেই। কুসুম কুমারীর ফুলদাদা হেমেন্দ্রনাথ সাজ্যে উর্বশী। সে বেচারির 2 পা হাঁটলে শাড়ি খুলে যায়। তা দেখে নাটমঞ্চের সিঁড়িতে বসা বাড়ির মেয়েরা একেবারে হেসে গড়িয়ে পড়ে। সদ্য কৈশোর উত্তীর্ণ হেমেন্দ্র রাগ করে বলে, দিদিরা থাকলে আমি পাঠ করব না, মহারাজ সময় ওদের থাকা চলবে না।
তখন মেয়েরা কলকল করে ওঠে। কুসুম কুমারী শেষ দিদি বলে, ওরে হেমু, আসল থিয়েটারের দিকে অ্যাক্ট করার সময় তোর যদি শাড়ি খুলে যায় তখন ভালো হবে। কুসুম কুমারী বলে, ও শেষ দি, হেমু বলছে উর্বশী মালকোচা মেরে শাড়ি পরবে। এক হাতে তলোয়ার ধরা পুরুষরা পর্যন্ত হেসে ওঠে। নাট্য নির্দেশক পিস্তত দাদা নগেন্দ্রনাথ গুরুগম্ভীর কণ্ঠে বলে, এই কি হচ্ছে? এটা ছ্যাবলামোর জায়গা? ইন্দু, শশী, খুশি, খেমি, তোরা এবার ভাগতো এখান থেকে। শেষ দিদি ইন্দুমতি বলে, তোরা থিয়েটারের সময় লোক হাসালে আমাদের বাড়ির নাম খারাপ হবে না? মেয়েদের পাঠ আমরা কবে দেখিয়ে নিচ্ছি, তোরা শিখে নে। মেয়েদের পাঠ আমরা করে দেখিয়ে দিচ্ছি, তোরা শিখে নে। যাও যাও, তোমাদের আর ধিঙ্গিপানা করতে হবে না। এখনই এদিকে বড়দাদা এসে পড়লে দেখবে মজা। ও মা, নন্তু, ও শাড়িতে বেল্ট বেঁধেছে দেখ। ও নন্তু, সখীরা বেল্ট বেঁধে স্টেজে নামবে নাকি রে? মেয়েদের রঙ্গরস অবশ্য অকস্মাৎ থেমে গেল। এই সময় সেখানে এসে পড়ল স্বয়ং নাট্যকার নবীন কুমার সিংহ। ঠিক পাশের গৃহে তার শ্বশুরালয়। এবারের যুবকরা তাকে অনুরোধ জানিয়েছিল একবার এসে মহড়া দেখে যেতে এবং কিছু পরামর্শ দিতে। সরোজিনীদের সঙ্গে এবারের কিছুটা আত্মীয়তা আছে, সেই হিসেবে নবীন কুমার এবারের কুটুম্বের মতন। তাকে দেখে মহিলারা ঘোমটা দিয়ে মুখ ফেরালো, কেউ কেউ আড়ালে সরে গেল, কয়েকজন একই জায়গায় বসে রইল। তাদের সঙ্গে নবীন কুমারের রসিকতার সম্পর্ক। কোচানো ধুতি ও নীল মখমলের বেনিয়ান পরা নবীন কুমার চত্বরের মাঝখানে গম্ভীর মুখে দাঁড়ালো। তার হাতে একটি রূপো বাঁধানো ছড়ি। তার চেয়েও বেশি বয়সী যুবকদের উদ্দেশ্য করে ভারী গলায় বলল, তা কেমন হচ্ছে শুনি? সুরেন্দ্রবাবু বুঝি পূর্ববা সেজেছেন? কুসুম কুমারী সিঁড়ির আসন ছেড়ে উঠে অবনত মুখে চলে গেল অন্দরমহলে। যাবার সময় নবীন কুমারের সামনে দিয়ে আসতে হলো তাকে। সে মুখ তুলল না একবারও। এই নবীন কুমারের ব্যাধির সময় সে একবার দেখতে গেছিল, তখন নবীন কুমার একটিও কথা বলেনি তার সঙ্গে। সে কথা তার মনে আছে। নবীন কুমার এবারও অবশ্য থান পড়া এই তরুণীটির দিকে চেয়েও দেখল না। পরদিন সরোজিনী এলো বাড়িতে। সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ সেরে একেবারে শেষকালে এসে এলো কুসুম কুমারীর কাছে। সরোজিনী এর আগে কুসুম কুমারীর সঙ্গে দেখা করে গেছে কয়েকবার। যখনই সে পিত্রালয়ে আসে এ বাড়িতে একবার সে ঘুরে যায়। আজ এসে সরোজিনী কুসুম কুমারী হাত জড়িয়ে ধরে বলল, ও কুসুম দিদি, তুমি একবার আমাদের বাড়িতে চলো, এখনই চলো। কুসুম কুমারী বলল, কেন রে, তোদের বাড়িতে যাব কেন? সরোজিনী তাকে টেনে তোলার চেষ্টা করে বলল, চলো না, একবারটি চলো। আমার আর্যপুত্র তোমার সাথে কথা কইতে চেয়েছেন। কি বললি? কি পুত্র? আর্যপুত্র। আমি সবসময় অন্যদের কাছে আমার বর বলি তো, তাই উনি বলেছেন। বর বলো কেন? বর তো শুধু বিয়ের দিন হয়। তোমাকে কি এখন আমি আমার কোণে মনে করি? আমার কোণে বলবো? তুমি আমার আর্যপুত্র বলবে। কুসুম কুমারী হেসে বলল, ও আর্যপুত্র, বরের বদলে আর্যপুত্র, এ যে কেমন যাত্রা যাত্রা শোনায়। কি করি বলো দিদি, ওনার সে খেয়াল, কত রকম খেয়াল যে ওর হয়। তা তোর বরের সঙ্গে আমি কি কথা কইব? একবার চলোই না। তুমি যে বেধবা হয়েছে সে কথা উনি তো জানতেনই না। আমি কাল রাতের বেলায় বললুম। তা শুনে উনি বললেন, আহা, কোন মেয়েটি গো? সেই যে যার সঙ্গে আমাদের পুতুলের বিয়ে হয়েছিল, তাকে একবার ডাকলো না? সরো, তুই যেমন পাগল তোর বড় তেমন পাগল। সেই পুতুল খেলা, সেসব কবেকার কথা। বিধবা মেয়েটি কি পরের বাড়িতে যেতে আছে? আমরা তোমার পর, আমাদের বাড়ি তোমার হলো গিয়ে পরের বাড়ি। সরোজিনীর স্বভাবটি এখনো ছেলে মানুষিতে ভরা। কুসুম কুমারীর চেয়ে সে বয়সেও কিছুটা ছোট। একটু অমনোমতো কথা শুনলে সে অভিমানে ওষ্ঠ ফোলায়। তার সরোজিনীর অভিমানের কারণ আছে। দুই পরিবারের প্রাসাদ একেবারেই
সংলগ্ন বলা যায়। এ ছাদে ও ছাদে কথা হয়। অন্দরমহলের পিছন দিকে দুই বাড়িতে বাগান এবং ঝিল। এ বাড়ি ও বাড়ির মেয়েরা সবসময় যাতায়াত করে। তবু কুসুম কুমারের যেতে লজ্জা হয়। সরোজিনীও কিছুতে ছাড়বে না। শেষ পর্যন্ত কুসুম কুমারী গেল তার মায়ের কাছে অনুমতি চাইতে। তার মা পূর্ণপ্রভা বললেন, ও মা, তুই বসেদের বাড়ি যাবি, তাতে আবার কথা কি? তিনি সরোজিনীর চিবুক ছুঁয়ে অনেক আদর করলেন। নবীন কুমার পালঙ্কে শুয়ে একখানি বই পড়ছিল। সরোজিনী ঘরে ঢুকে বলল, এই যে কাকে এনেছি দেখুন। নবীন কুমার দেখল এক গলা ঘোমটা টানা, এক থান পরা মূর্তি। ঈষৎ পাশ ফিরে দাঁড়ালো। মুখখানা দেখবার কোনো উপায় নেই। নবীন কুমার বলল, এই যে মিতেনি, আমায় চিনতে পারো? কুসুম কুমারী কোনো উত্তর দিল না। নবীন কুমার বলল, সরোজ, তোমার মিতেনি কি অমন উল্টো দিকে ফিরে থাকবে? সরোজিনী বললেন, আপনি ভুলে গেছেন, ও আমার মিতেনি কেন হবে? কুসুম দিদি তো ছিল আমার দিদির মিতেনি। নবীন কুমার বলল, তা নয় হলো, উনি কি আমার সঙ্গে কথা বলবেন না? সরোজিনী বলল, ও কুসুম দিদি, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তুমি তো আগে আমার বরের আমার আর্যপুত্রের সঙ্গে কথা কইতে। কুসুম কুমারী ফিস ফিস করে কি যেন বলল তাকে। সরোজিনী বলল, তুমি ওরকম করো না তো। বিধবা হলে বুঝি কথা কইতেও নেই? শান্তি মাসি কি চন্দননগরের পিসেমশাইয়ের সঙ্গে কথা বলেন না? নবীন কুমার হাত জোর করে ছদ্ম কৌতুকে বলল, হে দেবী, একবার আমায় দর্শন দান করে ধন্য করুন। আপনি কি জানেন না বিধবা কুন্তী তার দেবর বিদুরের সঙ্গে কথা কইতেন? সরোজিনী জোর করে সরিয়ে দিল কুসুম কুমারীর মুখের ঘোমটা। তবু সে এদিকে তাকাবে না। আবার মুখখানা জোর করে স্বামীর দিকে ফিরিয়ে দিল সরোজিনী। কুসুম কুমারীর চক্ষু দুটি বোঝা, তার ওষ্ঠদ্বয় কম্পিত হচ্ছে লজ্জায়। কুসুম কুমারীকে দেখে চমকে উঠল নবীন কুমার। ইতিমধ্যে অনেক ঘটনা পার হয়ে এসেছে বলে এই মেয়েটির মুখখানি সে ভুলেই গেছিল। এখন মনে পড়ল। অস্পষ্ট কণ্ঠে সে বলল, তুমি তুমি সেই বনজ্যোৎস্না? এবার নীল রঙের চক্ষু দুটি মেলে কুসুম কুমারী তাকালো নবীন কুমারের দিকে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।